তো হ্যালো ভিউয়ার্স, দিস ইজ সুমন দত্ত। আজকে এখানে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকছে পৃথিবীর গতি থেকে একটা গুরুত্বপূর্ণ ক্লাস। তো যারা যারা এসটিজিটি এক্সাম দেবে তোমাদের ভূগোল থেকে কিন্তু এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তো আশা করি সবাই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি নিশ্চয়ই দেখবে। আর এরকম ইনফরমেটিভ ভিডিও আরও বেশি পেতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশনে গিয়ে অল প্রেস করে রাখবে এবং বেশি বেশি করে শেয়ার করবে। এবং সবাইকে বলছি নিশ্চয়ই তোমরা ফুল ওয়াচ করবে। তোমাদের ফুল ওয়াচ আমাকে অনেকটাই মোটিভেট করে, যা করে নতুন নতুন ভিডিও আমি তৈরি করতে পারি। তো পৃথিবীর গতি কী আছে? দুইটা আছে, একটা আহ্নিক গতি, একটা বার্ষিক গতি। তো সেই গতি পড়ার আগে আমাদেরকে অনেক কিছু শিখতে হবে। যেমন দেখো যে আমরা প্রত্যেক দিন ঘুম থেকে উঠে সূর্যকে পূর্বের আকাশে উঠতে দেখি এবং বিকালে পশ্চিম দিকের আকাশে অস্ত যেতে দেখি। এর থেকে মনে হয় যে সূর্য পৃথিবীর চারপাশে ঘুরছে, কিন্তু বাস্তবে সূর্য কিন্তু স্থির আছে এবং পৃথিবী তার নিজের এবং সূর্যর চারপাশে কী করছে? লাট্টুর মতো ঘুরছে। মানে আমাদের পরীক্ষার মধ্যে কিন্তু প্রশ্ন আসতে পারে যে পৃথিবী তার নিজের এবং সূর্যের চারপাশে কিসের মতো ঘুরছে? লাট্টুর মতো ঘুরছে। ঠিক আছে, পৃথিবী তার নিজের ও সূর্যের চারপাশে একটি নির্দিষ্ট গতিতে লাট্টুর মতো পাক খাওয়াকে পৃথিবীর গতি বলে। ঠিক আছে, মুভমেন্ট অফ দ্য আর্থ বলে। ওকে, তো পৃথিবীর গতির ইতিহাস। সৌরজগতের প্রত্যেকটা গ্রহের মতো পৃথিবীরও গতি আছে। প্রাচীন যুগে মনে করা হতো পৃথিবীকে মাঝখানে রেখে নক্ষত্রগুলি স্থিরভাবে অবস্থান করছে। তো 7টি গ্রহ আছে, সূর্য, চাঁদ। প্রাচীনকালে এদেরকেও গ্রহ হিসেবে ধরা হতো। ঠিক আছে, তো বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি, শনি। তো 7টি এখানে লেগেছে, আমার মতো এখানে 8টি হবে, এখানে ভুল দিয়েছে। ঠিক আছে, তো আরেকটা কী আছে? ইউরেনাস, নেপচুন আছে, এগুলো আছে। তো এখানে দেখো কী লেখা আছে, দেখো এখানে ইউরেনাস, নেপচুন দিয়েছে এখানে। তো সৌরজগতে যে গ্রহগুলো আছে এই জায়গাটা আমি পড়বো না, এই জায়গাটা তোমরা দেখে নেবে যে এখানে দেখো লেখা আছে বুধ সূর্য থেকে কত কোটি কিমি দূরে আছে, 5.80। আবর্তনকাল 58.6 ডেজ। পরিক্রমণকাল 88 দিন। তো এই যে আবর্তনকাল আর পরিক্রমণকাল, ঠিক আছে, এই পার্টগুলা তুমি এখানে ভালো করে দেখে নাও। তো এখানে আছে কি গ্রহের নাম, এই সাইডে আছে গ্রহের নাম, তারপর সূর্য থেকে কতটুক দূরে অবস্থান, আবর্তনকাল কতটুক আর পরিক্রমণকাল কতটুক। ঠিক আছে, আর হলো কি পৃষ্ঠতলে উষ্ণতা, ওইখানে গড় উষ্ণতা কতটুক, গড় ব্যাস কতটুক, আর হলো গ্রহের সংখ্যা। তো এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো। যেমন দেখো পৃথিবীর উপগ্রহ করা আছে, উপগ্রহ এখানে আছে এই একটা, মঙ্গলের 2টা, বৃহস্পতির 16টা। কিন্তু এটা তো তোমার পাস্ট। তো যেহেতু পাস্ট অনেক পুরান বই, তো আমাদের এই পার্টটা না পড়লেই হবে। আমি এটার জন্য একটা নতুন ভিডিও বানাচ্ছি, তো আমাদের এই পার্টটা না পড়লেই হবে। এটুকু পড়লে আশা করি অনেক কিছু বা অনেকটাই এমসিকিউ তোমরা এখান থেকে বের করতে পারবে। তো আমি শুধু বলে দিচ্ছি যে বুধের মানে পরিক্রমণকাল কত? 88 দিন। শুক্রের 255 দিন, পৃথিবী 365 দিন, মঙ্গল 687 দিন, বৃহস্পতি 12 বছর, শনি 29 বছর, ইউরেনাস 84 বছর, নেপচুন 165 বছর। তো গ্রিক দার্শনিক এরিস্টটল ও ইউডোকাস পৃথিবী কেন্দ্রিক ধারণা দেন। এরিস্টটল মনে করতেন মহাবিশ্বের মধ্যবর্তী অংশে আছে পৃথিবী। এই পৃথিবীকে ঘিরে আছে 55টি পূর্ণবৃত্ত কক্ষপথ। এই কক্ষপথগুলিতে চাঁদ, সূর্য, বুধ, শুক্র, মঙ্গল প্রভৃতি গ্রহ ও নক্ষত্রগুলি প্রদক্ষিণ করে চলছে। ক্লিডিওস টলেমিও 150 খ্রিস্টপূর্ব পৃথিবী কেন্দ্রিক ধারণা সপক্ষে মত প্রকাশ করেন। তিনি তার দ্য ম্যাথমেটিক্যাল কালেকশন নামক গ্রন্থে চারপাশের গ্রহগুলির প্রদক্ষিণের কথা উল্লেখ করেন। তো ক্লিডিওস টলেমিও ওনার একটা বিখ্যাত গ্রন্থ আছে, তার নাম কি? দ্য ম্যাথমেটিক্যাল কালেকশন। এই গ্রন্থে গ্রহগুলির প্রদক্ষিণের কথা তিনি উল্লেখ করেন। তো এই পার্টটাও দেখি আমাদের কাছে অনেকটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এরিস্টটল ও ইউডোকাস তো কী বলেছেন, তো তারপরে ক্লিডিওস টলেমিও কী বলেছেন। ওকে, তারপর এখানে কি আছে? পরবর্তীকালে
টলেমির ধারণাকে খণ্ডন করে পোল্যান্ডের জ্যোতির্বিজ্ঞানী নিকোলাস কোপার্নিকাস। কে? নিকোলাস কোপার্নিকাস। তো আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে নিকোলাস কোপার্নিকাস কোথাকার আদিবাসী ছিলেন? পোল্যান্ডের। তিনি কে ছিলেন? তিনি ছিলেন একজন জ্যোতির্বিজ্ঞানী। তো এই পার্টটাও কিন্তু আমাদের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ, এই যে প্রথম লাইনটা। তো এই যে আমি যে কথা বলছি, এই কথাগুলো কিন্তু তখনই কাজে লাগবে যদি তুমি ফুল ওয়াচ করো। ফুল ওয়াচ না করলে ভেতরের যে ইম্পর্ট্যান্ট পার্টগুলো আমি এখানে ডিসকাস করছি সেগুলো কিন্তু তুমি পাবে না, এবং এমসিকিউর পিছনে ছুটবে না। যদি এমসিকিউর পিছনে ছোটো তাহলে নাম্বার সেরকমই পাবে। তো পরবর্তীকালে টলেমির ধারণাকে খণ্ডন করে পোল্যান্ডের জ্যোতির্বিজ্ঞানী নিকোলাস কোপার্নিকাস তিনি সূর্যকেন্দ্রিক ধারণার অবতারণ করেন। মানে সূর্যকেন্দ্রিক ধারণার অবতারণা কে করেন? নিকোলাস কোপার্নিকাস। তার মতে সূর্য স্থির এবং পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে। তিনি অন দ্য রেভুলেশনস অফ দ্য হেভেনলি স্পিয়ার্স নামক গ্রন্থে একথা উল্লেখ করেন। তো এটা কিন্তু তার একটা উল্লেখযোগ্য গ্রন্থ। তো ওনার একটা উল্লেখযোগ্য গ্রন্থ কি? অন দ্য রেভুলেশনস অফ দ্য হেভেনলি স্পিয়ার্স। তো ওনার এই যে গ্রন্থ আছে সেই গ্রন্থতে তিনি একথা বলেন যে কি পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে। তো প্রথম দিকে তার এই ধারণাকে কেউ মেনে না নিলেও তার মৃত্যুর কিছু আগে এটা প্রমাণিত হয়। পরে গ্যালিলি কোপার্নিকাসের ধারণাকে সমর্থন করেন, যদিও এর জন্য গ্যালিলিওকে রোমান ক্যাথলিক চার্চ শাস্তি দেয় কি যে সূর্য স্থির এবং পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে। এই ধারণার জন্য গ্যালিলিও কী করে? শাস্তি পান রোমান ক্যাথলিক চার্চ থেকে। পরে পৃথিবীব্যাপী গ্যালিলিওর মতো সমর্থিত হলে ভ্যাটিকান পোপ এই সত্যকে স্বীকার করেন। মানে তারপর কি হয়? সম্পূর্ণ পৃথিবী গ্যালিলিওর এই মতকে সমর্থন দেয়। তো এই মতের সমর্থন হলে ভ্যাটিকান পোপ এই সত্যকে স্বীকার করেন। কি? ভ্যাটিকান পোপ। পরবর্তীকালে জোহান্স কেপলার, আইজ্যাক নিউটন প্রমুখ জ্যোতির্বিজ্ঞানী পৃথিবীর গতির ধারণাকে বৈজ্ঞানিক ভিত্তিতে প্রতিষ্ঠিত করেন। তো এখানে সবচেয়ে বড় একটা প্রশ্ন দেখো এখানে কি, এই যে নিকোলাস কোপার্নিকাস, ঠিক আছে, কোথায় নিকোলাস কোপার্নিকাস? যে নিকোলাস কোপার্নিকাস তিনি একজন জ্যোতির্বিজ্ঞানী। তো আমরা এখানে এই যে গ্যালিলিওকে বলতে পারি একজন জ্যোতির্বিজ্ঞানী, ঠিক আছে। তারপর এখানে কে আছে? ভ্যাটিকান পোপ, উনিও একজন জ্যোতির্বিজ্ঞানী বলতে পারি। তারপর জোহান কেপলার, আইজ্যাক নিউটন, তারাও কে ছিলেন? জ্যোতির্বিজ্ঞানী। তো এই প্রশ্নটা কিন্তু আমাদের আসতে পারে যে জোহান কেপলার কে ছিলেন? জ্যোতির্বিজ্ঞানী, তারপর অনেক কিছু পয়েন্ট দিতে পারে। তো যদি দেখে থাকো সম্পূর্ণ ভিডিও তাহলে বলতে পারবে যে এটা জ্যোতির্বিজ্ঞানী, ঠিক আছে। তো পৃথিবীর গতির শ্রেণীবিভাগ, একটা আবর্তন গতি, আর এটা কি? পরিক্রমণ গতি, ঠিক আছে। তো আবর্তন গতি কি? আবর্তন গতি হলো পৃথিবী তার নিজের অক্ষের চারপাশে পশ্চিম থেকে পূর্ব দিকে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড বা প্রায় 24 ঘন্টায় একবার ঘুরে চলছে, একে পৃথিবীর আবর্তন গতি বলে। তো আরেকটা জিনিস হয়তো বা তোমরা জানতে না, যে আমরা জানি কি পৃথিবী মানে সূর্য পূর্ব দিকে উঠে আর পশ্চিম দিকে অস্ত যায়, ঠিক আছে। কিন্তু কথা হলো কি, পৃথিবী ঘুরে কীভাবে? পৃথিবী ঘুরে পশ্চিম থেকে পূর্ব দিকে। তার জন্য আমরা সবার আগে সকালটা পূর্ব দিকে দেখি। এখন যদি পৃথিবী পূর্ব থেকে পশ্চিম দিকে ঘুরতো তাহলে পশ্চিম দিকে প্রথম সূর্য উঠতো এবং পূর্ব দিকে অস্ত যেত। তো যেহেতু পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে, তার জন্য পূর্ব দিকে প্রথম আমরা সূর্য উদিত হতে দেখি। তো সময়টা কত? 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। মনে রাখবে, একে পৃথিবীর আবর্তন গতি বলে। আবর্তন গতির জন্য পৃথিবীতে পর্যায়ক্রমে দিন রাত্রি সংগঠিত হয় বলে একে আহ্নিক গতিও বলে। তো আবর্তন গতির আরেকটার নাম কি? আহ্নিক গতি। অহ্ন শব্দ অর্থ হলো দিন, তার জন্য এখানে এই আহ্নিক গতি উল্লেখ করা হয়েছে। যেহেতু আবর্তন গতির ফলে পৃথিবীতে দিন ও রাত্রি সংগঠিত হয়, তার জন্য আবর্তন গতির অপর নাম কি? আহ্নিক গতি, ঠিক আছে। তো আরেকটা জিনিস এখানে মনে রাখো যে সুপার অর্থ কী। তো এখানে সুপার অর্থ দিয়েছে 2007 খ্রিস্টাব্দে এপ্রিল মাসে জ্যোতির্বিজ্ঞানীরা
581 নামে একটি গ্রহের সন্ধান পান। কবে? 2007 সালে, যা দেখতে অনেকটা পৃথিবীর মতন। এটি পৃথিবী থেকে 20 আলোকবর্ষ দূরে অবস্থিত। এটি গ্লিসে 581 নামক একটি লাল গ্রহের চারপাশে ঘুরে। তো সূর্যের চারপাশে পরিক্রমণ করতে এর সময় লাগে মাত্র 13 দিন। গ্রহটির ভর পৃথিবী অপেক্ষা 5 গুণ বেশি, তাই একে সুপার আর্থও বলা হয়। ওকে, তো এটা কবে আবিষ্কার হয়? 2007 সালে। ওকে, নাম কি? 581C। তারপর আবর্তন বেগ। পৃথিবী একটা নির্দিষ্ট গতিতে তার নিজের অক্ষের চারদিকে আবর্তিত হয়। এই আবর্তনের বেগ সর্বত্র সমান নয়, কারণ পৃথিবীর অভিজ্ঞত গোলক আকৃতি, মানে সর্বত্র সমান নয় কেন? কিছু অংশ স্ফীত, কিছু অংশ কি চ্যাপ্টা, তার জন্য এখানে পৃথিবীর আবর্তন গতিবেগ সর্বত্র সমান নয়। এই আকৃতির অর্থ হলো পৃথিবীর উত্তর ও দক্ষিণ মেরু প্রান্তে সামান্য চাপা আছে। এটা আমরা জানি, আমরা পূর্বে ভিডিও পড়েছি, যারা যারা ভিডিও ফলো করছো তোমরা সবাই জানো। এবং পশ্চিম এবং পূর্ব দিকে সামান্য স্ফীত। তো উত্তর আর দক্ষিণে কি? উত্তর দিক দক্ষিণে সামান্য চাপা আছে, আর পূর্ব পশ্চিমে কি আছে? সামান্য স্ফীত আছে। ওকে, এর ফলে পৃথিবীর পরিধিও সর্বত্র সমান নয়। নিরক্ষীয় অঞ্চলে পৃথিবীর পরিধিমান সবচেয়ে বেশি, 40,077 কিমি। উত্তর ও দক্ষিণে ক্রমশ কমতে কমতে মেরুবিন্দুতে শূন্যতে পৌঁছায়। ঠিক আছে, তাই নিরক্ষীয় অঞ্চলে পৃথিবীর আবর্তনের বেগ সবচেয়ে বেশি, 1670 কিমি পার ঘন্টা। আবার কলকাতায় আবর্তন বেগ 1540 কিমি পার ঘন্টা, এবং মেরুদ্বয়ে তা 0। তো মেরুদ্বয়ে পৃথিবীর আবর্তনের বেগ কত? 0। ঠিক আছে, তো এখানে কলকাতার কিছু একটা টাইমিং দিয়েছে, এখানে 22 ডিগ্রি 30 মিনিট উত্তর ও 88 ডিগ্রি 30 মিনিট পূর্ব। ওকে, তো পৃথিবীর আবর্তনের বেগ আমরা অনুভব করি না কেন? পৃথিবী 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড, অর্থাৎ প্রায় 24 ঘন্টা তার নিজের অক্ষের চারদিকে আবর্তিত হয়। তো কিন্তু আমরা এই আবর্তনের বেগ বুঝতে পারি না কেন? তার কারণ হলো যে পৃথিবীর আবর্তন ও পরিবেশের ভারসাম্য। পৃথিবী তার নিজের অক্ষের চারপাশে ঘোরার জন্য সঙ্গে সঙ্গে পরিবেশের সব কিছু ঘুরছে, তাই আমরা পৃথিবী ঘুরছে বলে বুঝতে পারি না। মানে গাছপালা, পাহাড়, পর্বত, নদী সব ঘুরছে, তার জন্য আমরা পৃথিবী ঘুরছে বলে বলতে পারি না বা বুঝতে পারি না। তারপর কী আছে এখানে? আকারে তারতম্য। পৃথিবী অপেক্ষায় আমরা বহু গুণ ছোট, তাই আমরা পৃথিবীর আবর্তনের বেগ বুঝতে পারি না। এইটা সবচেয়ে বড় পয়েন্ট। পৃথিবী অনেক বড় এবং আমরা অনেক ছোট, তার জন্য আমরা পৃথিবী যে ঘুরে সেটা বুঝতে পারি না। বায়ুমণ্ডলে ঘূর্ণন। পৃথিবী তার নিজের চারদিকে আবর্তিত হওয়ার সঙ্গে সঙ্গে বায়ুমণ্ডলও আবর্তিত হচ্ছে। ঠিক আছে, তো এখানে এই জিনিসটা মনে রাখতে হবে। তার আগে আমাদের কী এখানে পার্ট হয়েছে? একটা হলো পৃথিবীর আবর্তন ও পরিবেশের ভারসাম্য, আকারের তারতম্য, বায়ুমণ্ডলে ঘূর্ণন। ওকে, তো এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। সৌরদিন কি? পৃথিবী প্রতিনিয়ত আবর্তন গতির দ্বারা মেরুরেখাকে বেষ্টন করে পশ্চিম থেকে পূর্ব দিকে চলছে। এটা ঠিক, আমরা জানি কন্টিনিউ চলছে। তো আবর্তনের সময় পৃথিবীর যে অংশ সূর্যের সামনে আসে সেখানে মধ্যাহ্ন সংঘটিত হয়। সূর্যের এই আপেক্ষিক অবস্থানকে মধ্যাহ্ন সূর্য বলে। ঠিক আছে, পৃথিবীর কোনো একটি নির্দিষ্ট দ্রাঘিমা বারবার দুটি মধ্যাহ্ন সূর্যের ব্যবধানে সৌরদিনকে নির্দেশ করে। পৃথিবীর কোনো একটি নির্দিষ্ট দ্রাঘিমা বরাবর দুটি মধ্যাহ্ন সূর্যের ব্যবধান সৌরদিনকে নির্দেশ করে। এই ভিত্তিতে পৃথিবীর আবর্তনের গড় বেগ হলো 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড বা 24 ঘন্টা। তাই 24 ঘন্টা দিনকে সৌরদিন বলা হয়। তো আমাদের এত কিছু পড়ার দরকার নেই, শুধু জাস্ট বুঝে রাখো যে 24 ঘন্টা দিনকে সৌরদিন বলা হয়। ওকে, পৃথিবী তার নিজের অক্ষের চারপাশে আবর্তিত হচ্ছে। এর প্রমাণগুলি কি কি? এর প্রমাণগুলি হলো ফুকুর দোলন পরীক্ষা, পতিত বস্তুর আপাতত সঞ্চালন, পৃথিবীর আকৃতি, মহাকর্ষ সূত্র, মহাকাশ চিত্র, অন্যান্য গ্রহের আবর্তন। ঠিক আছে, তো আবর্তন গতির প্রমাণ এখান থেকে আমরা পাব। তো আজকের ভিডিওতে আমরা এইটুকুই শিখব। ঠিক আছে, পরবর্তী ভিডিওতে আমরা ফুকুর দোলন পরীক্ষা, তারপর পতিত বস্তুর এখানে
আপাতত সঞ্চালন, এই সবগুলা আমরা দেখব। যদি আজকের ভিডিও তোমাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই ভিডিও শেয়ার করবে সবার কাছে, এবং তোমাদের কোনো কাজে লাগবে কি না সেই সম্পর্কে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে এই পার্টটা আমাদের কাজে লাগবে বা এই পার্টটা আমাদের কাছে নতুন। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি ওয়াচ করার জন্য।